সাউন্ড ঠিক আছে? একটু দেখো তো। ঠিক আছে। আচ্ছা, গতদিন তো হচ্ছে আমরা বেসিক কিছু জিনিস দেখছিলাম। তো আজকে হচ্ছে ওগুলো একটু প্রয়োগ দেখবো, যে প্রয়োগগুলো আসলে কেমন বা কি। তো নর্মাল যেগুলো হচ্ছে এমনি সংখ্যা ভিত্তিক ম্যাথ, যেগুলা যেগুলো হচ্ছে আহ এমনি সূত্র ফেললে আসলে হয়ে যায় সংখ্যা দেখলেই। তো ওগুলো ইজি, না ওগুলো হচ্ছে পারার কথা। বাট যেগুলো হচ্ছে তোমার আহ কিছু বাংলা লেখা থাকে, কিছু কন্ডিশন শর্ত থাকে, সেখান থেকে বুঝতে হয়। তো সেগুলো হচ্ছে একটু ঝামেলা। তো আমরা এরকম কিছু ম্যাথ আজকে দেখবো যে এগুলো আসলে কেমন বা কি। তুমি সহজ করে বলতে পারো যে প্রয়োগ ভিত্তিক যে ম্যাথ গুলা সেগুলা। রেকর্ডিং তো অন করা, তাই না? তো দেখো একটু, আমরা একটু কিছু ম্যাথ একটু দেখি, সামনের দিকে যাই। আচ্ছা, শুরুতেই যেটা বলা হয়েছে যে একজন সরকারি চাকরিজীবী তার 2019 সালের জুলাই মাসে মূল বেতন ছিল হচ্ছে তোমার 22,000 টাকা। অর্থাৎ 2019 সালের কথা, করোনার আগের কথা। তার বেতন ছিল হচ্ছে 22,000 টাকা। তার বাৎসরিক বেতনের প্রবৃদ্ধি হচ্ছে 1,000 টাকা, অর্থাৎ প্রতি বছর তার বেতন 1,000 টাকা করে বৃদ্ধি পায়। এখন বলতে হবে যে একটি সমান্তর ধারা তৈরি করো। তো বলেই দিয়েছে সমান্তর ধারা, তার মানে পর পদ থেকে আগের পদের যে পার্থক্য সেটা হচ্ছে সমান হবে। লোকটির 2024 সালে মূল বেতন কত হয়েছে, অর্থাৎ 19 সালে বেতন তোমাকে বলা আছে, 24 সালে বেতন কত হয়েছে সেটা তোমাকে বের করতে হবে। তো আমরা যেটা করতে পারি, 2019 সালের যে বেতনটা, 2019 সালের বেতনটা আমরা লিখতে পারি হচ্ছে, বলে আছে হচ্ছে আমাকে 22,000 টাকা। যেহেতু বাৎসরিক প্রবৃদ্ধি হচ্ছে 1,000 টাকা, তাহলে পরের বছর গিয়ে যে বেতনটা হবে সেটা সেটা কিন্তু হবে 23,000 টাকা। তাহলে তারপরের বছর যে বেতনটা হবে সেটা কিন্তু হবে 24,000 টাকা। প্লাস এইভাবে কিন্তু এটা চলবে। খুব সহজ একটা ম্যাথ, এভাবে একটা চলবে। তাহলে এখানে একটা জিনিস আমি একটু লিখে নিব, সেটা হলো এই যে তুমি 22,000 যেটা লিখছো, সেটা আসলে কোন সালের? সেটা আসলে কিন্তু 2019 সালের। এরপর তুমি যেটা লিখলা, তাহলে সেটা কিন্তু 2020 সালের। এরপর কিন্তু আছে 2021 সাল। এরপর থাকবে হচ্ছে 2022। এরপর থাকবে হচ্ছে 2023। দেন এরপরে গিয়ে থাকবে হচ্ছে 2024। সো বুঝতে পারতেছো তাহলে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, টোটাল ছয়টা পদ। তো এই জিনিসটা আমি, তুমি বলতে পারো যে ভাইয়া এটা তো হচ্ছে কম, আপনি হাতে করে দেখালেন। যদি বেশি হয় সেই ক্ষেত্রে কি হয় সেটাও আমরা দেখবো। আমি একটু হাতে করে আগে দেখি। ছয়টা, তার মানে 2024 সালে, অর্থাৎ এই জায়গায় যেই সংখ্যাটা হবে সেটা কিন্তু হবে হচ্ছে আমার 2024 সালের বেতন। তাহলে যেহেতু 1 2 3 4 5 6, তাহলে আমরা ষষ্ঠ যে পদটা আছে, তাহলে আমরা ষষ্ঠ পদের মান নির্ণয় করব। তাহলে ষষ্ঠ পদে যদি আমি মান নির্ণয় করি, তাহলে ষষ্ঠ পদ, তাহলে আমি লিখবো, আমরা সূত্র জানি, এন তম পদ অর্থাৎ নির্দিষ্ট কোন একটা পদ, সেটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এখানে এ যেটা, তাহলে এ হচ্ছে আমার 22,000। তাহলে এখানে তুমি 22,000 মানটা বসায় দাও। 22,000 প্লাস এন, তাহলে এন মোট কয়টা? ছয়টা। তাহলে ছয় থেকে এক যদি তুমি বাদ দাও, তাহলে হবে হচ্ছে 5 ইন্টু 22,000 থেকে 23,000, পার্থক্য কত? 1,000। তাহলে আমি লিখবো হচ্ছে এখানে 1,000। এই ম্যাথগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষা এগুলো ম্যাথ আসবেই। তাহলে এখানে হবে হচ্ছে আমার, তাহলে আমি লিখতে পারবো হচ্ছে 22,000, এখান থেকে থাকবে প্লাস হচ্ছে 5,000। তাহলে 22 আর 5, তাহলে আমি এখান থেকে লিখতে পারবো হচ্ছে টোটাল 27,000 টাকা। অর্থাৎ এই বছর তার বেতন হয়েছে আসলে 27,000 টাকা। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম যে দেখো, যে এই যে এখানে যে ছয় হবে, এই ছয় তো আমি আঙ্গুলে হিসাব করে বের করেছি। কিন্তু তুমি তো, যখন আমি তোমাকে 2024 না বলে যদি বলতাম 2070 সালে গিয়ে তার বেতন কত হবে, তখন তুমি তো আঙ্গুলে গুনতা না, তখন তো তুমি তো হিসাব করে বের করতা। তাহলে এখানে কতগুলো টার্ম আছে সেই টার্ম বের করার একটা ফর্মুলা আছে। সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে, আমি তোমাদেরকে কতদিন এটা দেখাইছিলাম, সেটা হলো
তোমাকে 2024 সালেরটা চাওয়া হয়েছে, তাহলে এটা হচ্ছে লাস্ট অর্থাৎ শেষ পদ। এটা গতদিন আমি দেখাইছিলাম বেসিক ক্লাসে, আজকে আরেকবার একটু দেখাই। তাহলে শেষ পদ মাইনাস আমি লিখবো হচ্ছে প্রথম পদ বাই হচ্ছে অন্তর প্লাস হচ্ছে 1। তাহলে এখানে শেষ পদ যেটা, তাহলে তোমাকে বলা হয়েছিল 2024 সালের বেতন বের করার জন্য, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে 2024 মাইনাস যেইটার আমাকে দেওয়া ছিল 2019 সালের, তাহলে আমি লিখবো হচ্ছে এখানে 2019 ডিফারেন্স বাই, তাহলে 2019 2020 2021, অর্থাৎ আমার বছরগুলোর মধ্যে গ্যাপ কত, 1। এই জন্য আমি ভাগ করবো হচ্ছে 1 দিয়ে, প্লাস হচ্ছে সূত্রের 1 যেটা আমি দিয়ে রেখেছি। তাহলে 2024 থেকে তুমি 2019 বাদ দাও, তাহলে 24 19 বাদ দিলে কত হবে 5, 5 কে 1 দ্বারা ভাগ করলে কত হবে 5, 5 যোগ 1, তাহলে এটা হবে হচ্ছে 6। অর্থাৎ আমি কিন্তু এখানে n এর যে মানটা আছে, n এর মানটা কিন্তু আমি এখানে 6 বসিয়েছি, 6 - 1 ইকুয়াল টু হচ্ছে 5। তো আঙ্গুলে আসলে হিসাব করা আসলে পসিবল না, তাহলে তোমরা যে জিনিসটা বের করবা সেটা হচ্ছে এইভাবেই বের করতে পারো। তাহলে আমাকে একটু জানাও তো যে এটা বুঝলা কিনা আজকে। ছোট্ট একটা ম্যাথ, সহজ একটা ম্যাথ। ওকে, যেহেতু সহজ সবারই বোঝার কথা, আমি একটু পরে একটু গিয়ে দেখবো যে পরে আসলে কি জানতে চেয়েছে। আচ্ছা, এখন বলা হয়েছে এই জিনিসটা একটু ক্রিটিক্যাল, ভালোই ক্রিটিক্যাল। এখন যেটা বলা হয়েছে সেটা হলো প্রতি মাসে সে যদি তার মূল বেতনের 15% সঞ্চয় করে, তাহলে 15% সঞ্চয় করা মানে কি, 100 টাকা সে 15 টাকা কোথাও সেভ করে। এটা বলছিলাম গতদিন। সেটা হচ্ছে হতে পারে হচ্ছে ব্যাংকে, হতে পারে কারো নির্দিষ্ট কারো কাছে, এরকম সে 100 টাকায় 15 টাকা সে সঞ্চয় করে। তাহলে 25 বছর পর তার মোট সঞ্চয় কত হবে? তো এটা বের করার আগে তোমাকে যেটা করতে হবে, যেটা তোমাকে আগে বের করতে হবে 25 বছর পর তার বেতন কত টাকা সে আয় করবে, সেটা আগে তোমাকে বের করতে হবে। এটা একটু টাফ, এটা একটু দেখো। এখন এই লোকটা 2019 সালে চাকরিতে ঢুকেছে, বা 2019 সালে সে বেতন পাচ্ছে হচ্ছে, ওই পাশ থেকে একটা ক্যালকুলেটর নিয়ে আসো তো, দেখো তো আছে কি। তার 2019 সালে সে যখন চাকরিতে ঢুকলো, তখন সে বেতন পাচ্ছে হচ্ছে 22,000 টাকা। এটা হচ্ছে 1 মাস সে বেতন পাচ্ছে। তাহলে 1 মাসে সে যদি 22,000 টাকা পায়, তাহলে সে বছরে কত পাবে? তাকে আমি 12 দিয়ে গুণ করব, তাকে আমি 12 দিয়ে গুণ করব। তাহলে এটা হবে হচ্ছে প্রথম বছরে টোটাল যে টাকাটা সে আয় করবে। দ্বিতীয় বছরে গিয়ে সে কিন্তু বেতন পাচ্ছে 23,000 টাকা। তাহলে 23,000 টাকা হিসেবে সে 12 মাস পাবে। তাহলে আমি সেটাকে 12 দিয়ে গুণ করব, তাহলে এটা হবে দ্বিতীয় বছরের মোট টাকা। তারপরে বছর গিয়ে সে কিন্তু পাবে প্রতি মাসে 24,000 টাকা। তাকে আমি 12 দিয়ে গুণ করব, তাহলে সেটা হবে আমাদের, আমি কাল ফোনেই করি, একটু দাঁড়াও। আজকের ডেটাগুলো হচ্ছে বড় বড়, মুখে মুখে করা সম্ভব না। মানে করা যাবে কিন্তু একটু ভুল হইতে পারে আর কি। নাই, মিলন ভাইয়ের কাছে তো থাকার কথা। তাহলে হিসেবগুলো একটু দেখো, তোমরা একটু করো, ভুল হলো আমাকে একটু বইলো। 264,000,000, দেন যেটা 23,000 ইন্টু 12, 276,000,000, 24,000 ইন্টু 12, 288,000,000। তার মানে যেহেতু টোটাল বেতনের কথা বলছে, তাহলে প্রথম বছর যে টোটাল সে টাকাটা পাবে, সেই টাকাটা সে পাবে হচ্ছে 264,000,000 প্লাস তার বছর, তার পরের বছর সে যে বেতনটা পাবে সেটা হবে 276,000,000।
প্লাস তারপরের বছর গিয়ে সে যে বেতনটা পাবে সেটা হবে 2,888,000। এইভাবে এই জিনিসটা কিন্তু চলতেই থাকবে। তাহলে খেয়াল করে দেখো পরের বছর থেকে আগের বছরের বেতনে তার পার্থক্যটা আসলে কত, যে পরের বছর থেকে আগের বছরের বেতনে তার পার্থক্যটা একটু কত, এবং পার্থক্য সমান আছে কিনা সেটাও তুমি একটু দেখবা। তাহলে এটার যে পার্থক্যটা এটা আসে হচ্ছে তোমার 12,000। আজকে হিসেব করতে করতে শেষ হয়ে যাব। দেন এটার থেকে যে পার্থক্যটা আসে সেটাও আসে হচ্ছে 12,000। তার মানে এটা অবশ্যই একটা সমান্তর ধারা। তার মানে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, এইভাবে কয়টা টার্ম হবে? প্রথম পদ সংখ্যা, দ্বিতীয় পদ সংখ্যা, তৃতীয় পদ সংখ্যা। তা তোমাকে বলা হয়েছে 25 বছর পর। তাহলে 25 বছর পর সে টোটাল যে টাকাটা আয় করবে আমরা সেটা বের করব। বাট এখানে পরীক্ষায় আরেকটা জিনিস আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা হলো 25তম বছর গিয়ে সে কত টাকা আয় করবে, অর্থাৎ সে তার চাকরি জীবনের শেষ সময়ে, অর্থাৎ শেষ যে বছরটা আছে সেই সময় সে কত টাকা আয় করবে। এটা এখানে দেওয়া নেই প্রশ্নটা, আমি একটু জিনিসটা তোমাদেরকে সলভ করে দিই, এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ শেষ যে বছরটা তার চাকরি থেকে অবসর নেওয়ার, সেই বছর সে টোটাল কত টাকা আয় করবে। তাহলে সেই ক্ষেত্রে 25তম যে বছরটার আয় হবে, তাহলে সেটা সূত্র হবে হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। তার মানে এখানে এ মানে হচ্ছে তার প্রথম যে টাকায় সে বেতনটা চাকরিটা শুরু করেছিল, তাহলে সেটা ছিল হচ্ছে 22,000 টাকা। এটা কিন্তু এখানে নাই, এটা এমনি করাইতেছে। তাহলে n-1, তাহলে 25 - 1, তাহলে এটা হবে হচ্ছে 24 ইন্টু ডি। তাহলে ডি মানে হচ্ছে পরেরটা থেকে আগেরটার যে পার্থক্য, তাহলে সেটা হবে হচ্ছে 12,000। এটা হচ্ছে তার শেষ জীবনের পুরো বছরের যে আয়টা সেটা আমরা একটু দেখবো। তাহলে আমি দিব হচ্ছে 24 গুণ হচ্ছে 12,000 প্লাস হচ্ছে 22,000, 310,000। অর্থাৎ 25তম বছরে সে এক মাসে এই পরিমাণ টাকা আয় করবে। আর 25তম বছরে সে প্রতি মাসে কত টাকা আয় করবে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা এটাকে আবার 12 দিয়ে ভাগ করব। তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা আসে হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লাখ। 3 1, 4টে শূন্য, এটা আসে হচ্ছে 25,800, এরকম একটা ভ্যালু আসবে। অর্থাৎ প্রতি মাসে সে তার জীবনের শেষতম বছরে এই পরিমাণ টাকা আয় করবে। যাই হোক, এটা তো আমাদের আসলে কথা না, আমাদের কথা হচ্ছে যে 15% যদি সঞ্চয় করে তাহলে 25 বছর পর তার মোট সঞ্চয় কত হবে। তাহলে আমার যেটা করতে হবে সেটা হলো আহ 25তম, টোটাল 25 বছরে আমার টোটাল আয়ের টাকাটা বের করতে হবে। তাহলে সমষ্টি যে সূত্র সেটা আমরা জানি। তাহলে সমষ্টি অর্থাৎ 25 বছর টোটাল যে টাকাটা আমরা বের করি, তাহলে সেই সূত্রটা হবে হচ্ছে n/2 টয়েস a প্লাস n-1 ইন্টু হচ্ছে ডি। একটু অস্থির না হয় একটু দেখো একটু। তাহলে এর মানে হচ্ছে 25, তাহলে আমি এখান থেকে লিখতে পারবো হচ্ছে 25 ডিভাইড বাই হচ্ছে 2 টয়েস এ। তাহলে প্রথম পদ, তাহলে এটা প্রথম পদ হচ্ছে এটা, এটাকে তুমি 2 দিয়ে গুণ করবা। আমি একটু গুণ করে একবারে লিখি যেহেতু আমার কাছে ক্যালকুলেটর নাই, তোমরা একটু কইরো, ভুল হলে আমাকে একটু বলো। 264,000 ইন্টু হচ্ছে 2, সো 528,000, 528,000 টয়েস এ প্লাস, তাহলে n-1 তাহলে হচ্ছে 24,
তাহলে 24 ইন্টু হচ্ছে কত, ডি হচ্ছে এই যে ডিফারেন্সটা 12,000। এটা আসে হচ্ছে 288,000,000। তাহলে এটার সাথে আমি ওটা যোগ করে দিব, 528,000,000 প্লাস 288,000,000। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো হচ্ছে 25/2। তোমরা ক্যালকুলেটর করে ফেলো, 816,000,000। 816,000,000 ভাগ 2। তাহলে অনেক বড় একটা ডিজিট আসতেছে, এটা আসে হচ্ছে 102, 1 2 3 4 5, 102 এর পিছনে 5টা শূন্য। তার মানে দাঁড়াচ্ছে এই 5 বছরে, সরি 25 বছরে এই লোকটা টোটাল এই পরিমাণ টাকা আয় করবে। সো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 1 কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লাখ, 1,02,00,000 টাকা এই লোকটা হচ্ছে আয় করছে। এখন সে যদি 15% করে টাকা জমায় রাখে, তাহলে এই টাকার 15% তুমি বের করো। তাহলে 102, 5টা শূন্য, 1 2 3 4 5, তাহলে 15% মানে হচ্ছে 15/100। 2 শূন্য কেটে দাও, 2 শূন্য কেটে দাও, তাহলে দেখো কত আসে, 102,000,000 ইন্টু হচ্ছে 15। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 15,30, 1 2 3, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 15,30,000 টাকা। এই পরিমাণ টাকা 25 বছর শেষে তার জমানো থাকবে, সঞ্চয় করা থাকবে। আমাকে একটু জানাও তো ম্যাথটা সবাই বুঝতে পেরেছো কিনা। এগুলো কিন্তু যেগুলো একটু বড় সংখ্যা একটু খেয়াল করে ম্যাথ করো, নয়তো একটু ঝামেলা হতে পারে। যেহেতু এটা সহজ ছিল, সো পারবা আশা করি। আচ্ছা, এটা একটু টাফ, এটা আমরা একটু সবার শেষে করব। আচ্ছা, এটা একটু আমরা একটু দেখি। এখানে বলা হচ্ছে, অবশ্যই এটাও পরে করা যায়। আচ্ছা, আমরা একটু লাস্ট থেকে আজকে একটু যাই। এখানে বলা হলো একটি হল রুমে এমন ভাবে চেয়ার সাজানো হয়েছে যেন পর পর 2টি সারিতে চেয়ার সংখ্যার পার্থক্য সমান হয়। এইভাবে রুমটিতে 18টি সারিতে চেয়ার সাজানো হয়েছে। অর্থাৎ ধরো একটা হল রুমে হচ্ছে, এটা হচ্ছে একটা সারি, এটা পরের সারি, এটা তার পরের সারি, এটা তার পরের সারি, এটা তার পরের সারি, এরকম। অর্থাৎ প্রথম সারিতে দ্বিতীয় সারিতে যে কয়েকটা কম আছে, দ্বিতীয় সারিতে তৃতীয় সারি থেকে সে কয়েকটাই কম আছে, তৃতীয় সারিতে আবার চতুর্থ সারি থেকে সে কয়েকটাই কম আছে, চতুর্থ সারিতে আবার পঞ্চম সারি থেকে সে কয়েকটাই কম আছে। এভাবে বলা হয়েছে অষ্টম সারিতে চেয়ার সংখ্যা হচ্ছে 39 এবং ষোড়শ সারিতে চেয়ার সংখ্যা হচ্ছে 55। তাহলে রুমে মোট চেয়ারের সংখ্যা কতগুলো আছে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে যেহেতু আমি জানি না যে প্রথমেই হচ্ছে প্রথম সারিতে কতগুলো চেয়ার আছে, এটা আমি জানি না,
শুধু এইটুক জানি টোটাল যে সারি আছে সেই সংখ্যাটা হচ্ছে 18। আমরা এটা আপাতত জানি, টোটাল যে সারিটা আছে সেই সারিটা হচ্ছে 18। তাহলে n তম সারির যে সংখ্যাটা আমরা একটু আগে শিখে আসছি, যে n তম পদের যে সূত্র সেটা হচ্ছে এরকম, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তো আমাকে বলা ছিল অষ্টম সারিতে চেয়ার সংখ্যা হচ্ছে 39। তার মানে প্রথম সারির চেয়ার আমি জানি না, সেটা হচ্ছে a প্লাস অষ্টম সারি মানে হচ্ছে n এর মানটা 8 মাইনাস ওয়ান ডি। তাহলে ডি এর যে মানটা, আমি ডি এর মানটাও জানি না, বাট এটা ইকুয়াল টু আমি জানি হলো 39। তাহলে আমরা একটু হিসাব করি, a 8 মাইনাস ওয়ান হচ্ছে 7, তাহলে a প্লাস 7d ইকুয়াল টু 39। আর এখানে বলা ছিল ষোড়শ সারিতে চেয়ার সংখ্যা 55। তার মানে a প্লাস ষোড়শ, ষোড়শ মানে কত, 16। তাহলে 16 মাইনাস ওয়ান হচ্ছে কত, 15। এটা একবারে করি, তাহলে 15d ইকুয়াল টু হচ্ছে 55। তাহলে a প্লাস 15d ইকুয়াল টু 55, আর তুমি এখানে পেয়েছো a প্লাস 7d ইকুয়াল টু 39। তাহলে এক কাজ করো, এখান থেকে এই জিনিসটা বাদ দিয়ে দাও, বিয়োগ করে দাও। তাহলে a প্লাস যদি আমি এখান থেকে 7d লিখি, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে 39। তাহলে a বিয়োগ যদি তুমি করো, তাহলে এখান থেকে a এটা কেটে যাবে, 15 থেকে 7 বাদ দিলে তুমি পাবা হচ্ছে 8d ইকুয়াল টু, তাহলে 40 15 এখানে হবে হচ্ছে 16। তাহলে ডি এর যে মানটা আসবে, তাহলে ডি এর মানটা হচ্ছে 2। তার মানে প্রত্যেকটা সারি টু সারি দুইটা করে চেয়ারের পার্থক্য ছিল। এখন তুমি এখানে মান বের করে রেখেছো a প্লাস 7d ইকুয়াল টু 39। তাহলে এখানে তুমি যদি এসে এই ডি এর মানটা বসায় দাও, তাহলে a প্লাস 7 দুগুণ হচ্ছে 14 ইকুয়াল টু হচ্ছে 39। তাহলে 39 থেকে তুমি 14 বাদ দিয়ে দাও, তাহলে 29 14 বাদ দিলে কত কত থাকবে, 5 25। তাহলে অতএব এর যে মানটা থাকবে, তাহলে এর মান থাকবে হচ্ছে 25। তাহলে তুমি এর মান পেয়েছো 25 আর ডি এর মান পেয়েছো হচ্ছে 2। এখন তোমাকে বলা হলো যে রুমে মোট চেয়ারের সংখ্যা কত। তাহলে তুমি জানো যে টোটাল সারি আছে হচ্ছে 18টা। তাহলে 18টা সারিতে যে পরিমাণ চেয়ার রাখা যায়, তাহলে সেটা আমরা বের করবো এবার। তাহলে সেই ক্ষেত্রে আমি বের করবো হচ্ছে 18টা সারিতে টোটাল তাহলে চেয়ার থাকবে S18 ইকুয়াল টু, তাহলে আমি জানি হচ্ছে সূত্র n/2 টয়েস a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি। তাহলে n এর মানটা হচ্ছে 18, তাহলে 18 ডিভাইড বাই হচ্ছে 2 টয়েস এ এর মানটা আমরা বের করছিলাম হচ্ছে 25। তাহলে 2 ইন্টু 25 প্লাস n মাইনাস ওয়ান, তাহলে 18 মাইনাস 1 17, আর ডি এর মানটা ছিল হচ্ছে 2। তাহলে এখান থেকে আসা হচ্ছে 9, 25 দুকোণ হলো 50 প্লাস হচ্ছে 34। তাহলে 50 30 হচ্ছে 80 84, তাহলে 9 ইন্টু 84। তাহলে 4 নং 36 হচ্ছে 6, হাত থেকে হচ্ছে 3, 8 নং 72 3 হচ্ছে 75। তাহলে 756। তাহলে টোটাল চেয়ার সংখ্যা হচ্ছে 756টি। তাহলে একটু বলো এটার কি অবস্থা, এটা বুঝলা কিনা। ওকে, এটাও বুঝে গেছো, সব সহজ সহজ ম্যাথ। কারণ তোমরা বলছো আমাকে যে অ্যাডভান্স ম্যাথ একটু কঠিন, এই জন্য আমি ইচ্ছা করে সহজ ম্যাথ নিয়ে আসছি আজকে, কিন্তু লাস্টের ম্যাথটা একটু ভালোই কঠিন হবে। আচ্ছা, এবার এটা একটু আসো, এটা একটু টাফ মনে হতে পারে। একটি রেস্টুরেন্টে বর্গাকার কিছু টেবিল আছে। বর্গাকার মানে কি, অর্থাৎ যেই টেবিলটার চারদিকে দৈর্ঘ্যটাই হচ্ছে সমান, যার চারপাশে 8 জন মানুষ বসতে পারে। তো তুমি একটু নর্মালি একটা সিনারিওটাকে একটু চিন্তা করো। তার মানে এমন একটা টেবিল, যেই টেবিলে এই রকম, তাহলে এখানে একটা মানুষ বসে, এখানে একটা মানুষ বসে, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে একজন,
এখানে একজন, এখানে একজন। তাহলে দেখো প্রতি পাশে 2 জন করে টোটাল 8 জন মানুষ বসতে পারে। যদি 2টি টেবিল একত্রে রাখা হয় তবে 12 জন মানুষ বসতে পারে। তো 2টি টেবিল একত্রে রাখা মানে কি? 2টি টেবিল একত্রে রাখা মানে হচ্ছে তুমি এই পাশে একটা টেবিল রাখবা, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই যেন বোঝো, আর এই পাশে তুমি আরেকটা টেবিলে রাখবা। তাহলে এখন দেখো মাঝের যে অংশটা আছে এখানে তো আর কেউ বসতে পারবে না। তাহলে বসবে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তারপর তুমি যখনই দুটা চেয়ার একত্রিত করলা, সরি টেবিল, তখন কিন্তু বসতেছে কিন্তু 12 জন। অনেকের মনে হতে পারে এখানে বসছে 8 জন, ওখানে বসবে 8 জন, 16 জন। তা কিন্তু না। তো তুমি এখানে আরেকটা কাজ করো, তুমি এবার 3টা টেবিল একত্রিত করো। এই যে একটা টেবিল, দেন 2টা টেবিল, দেন 3টা টেবিল। 3টা টেবিল যদি হয় একজন 2 জন, একজন 2 জন, একজন 2 জন, 1 2 1 2 1 2 1 2 1 2। নিজেরা একটু কাউন্ট করো। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো তার মানে যখন একটা টেবিল যখন থাকছে তখন কিন্তু বসতে পারছে 8 জন মানুষ। যখন 2টা টেবিল যখন হচ্ছে তখন কিন্তু বসতে পারছে 12 জন মানুষ। যখন 3টে টেবিল হচ্ছে তখন কিন্তু বসতে পারছে 16 জন মানুষ। সো তার মানে তোমার কিন্তু আর টেবিল আঁকানোর প্রয়োজন নাই, কারণ তুমি বুঝে গেছো যে একটা করে টেবিল যখন অ্যাড হচ্ছে তখন মানুষ সংখ্যা বাড়তেছে হচ্ছে মাত্র 4 জন। তাহলে 8 যোগ 12 যোগ 16, তাহলে এইভাবে জিনিসটা চলতে থাকবে। তো আশা করি টেবিলের কনসেপ্টটা বুঝতে পেরেছো। ওকে ফাইন, তাহলে 8 12 16 এটা হচ্ছে আমাদের ম্যাথের ক্রম। তাহলে যেহেতু 8 12 16, এখন কি বলা হচ্ছে, এইরূপ 15টি টেবিল একত্রিত করে একটি লম্বা টেবিল তৈরি করা হলে মোট কতজন মানুষ টেবিলটির চারপাশে বসতে পারবে? এই ম্যাথে প্রথম যে ভুলটা তোমাদের হইতে পারে সেটা হলো, দেখো 8 12 16, তোমাদের কিন্তু অনেকেরই মনে হইতে পারে যে এরকম 15টা পদ যোগ করলে যে মানুষের সংখ্যা হয় সেটা হচ্ছে আমার টোটাল 15 টেবিল মিলে যতগুলো লোক বসবে সেই সংখ্যা। এটা মনে হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক, বাট এটা কিন্তু আসলে ভুল। কারণ দেখো তুমি যে প্রথম যে সংখ্যাটা পাচ্ছ 8, এটা কিন্তু একটা টেবিলের লোক সংখ্যা। দ্বিতীয় যে সংখ্যাটা পাইছো 12, এটা কিন্তু 2টা টেবিলের টোটাল লোক সংখ্যা। তৃতীয় যে টেবিলটা পেয়েছো অর্থাৎ মানুষের সংখ্যা পেয়েছো 16, এটা কিন্তু তৃতীয় টেবিলে যে লোকগুলো বসবে, সরি 3টা টেবিল মিলে যে লোকগুলো বসবে টোটাল সংখ্যা। সেম ভাবে তুমি এখানে লাস্ট যে পদটা বের করবা অর্থাৎ 15তম পদ তুমি যে বের করবা, এটা মানে কিন্তু 15তম টেবিলে কয়জন বসবে তা না, এটা মানে কিন্তু 15টা টেবিল মিলিয়ে কতজন লোক বসবে সেটা। সো এখানে কিন্তু আর সমষ্টি সূত্র বসবে না। তাহলে এটা 15তম যে পদটা আছে, তাহলে আমি 15তম পদের মান বের করব। এটা কিন্তু ইজি মনে হইতে পারে, বাট এটা কিন্তু আসলে একটু ক্রিটিক্যাল। তাহলে 15তম পদ মানে হচ্ছে, আমার সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে a মানে হচ্ছে আমার প্রথম পদ হচ্ছে 8 প্লাস n, তাহলে n এর মানটা হচ্ছে 15 মাইনাস হচ্ছে 1 ইন্টু ডি। তাহলে ডি মানে হচ্ছে আমার কত, 12 থেকে 8-এর যে ডিফারেন্সটা, তাহলে এটা হচ্ছে আমার 4। তাহলে 15 থেকে 1 গেলে হচ্ছে 14, 14 ইন্টু হচ্ছে 4 28 56, তাহলে এটা হচ্ছে 8 প্লাস 56, তার মানে হচ্ছে 64। অর্থাৎ এই 15টা টেবিল একত্রিত করা হলে টোটাল লোক বসতে পারবে হচ্ছে 64 জন। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। আমি একটু জানাও তো বুঝলা কিনা, এটা নেই কোনো সমস্যা আছে? এখানে কিন্তু সমষ্টি সূত্র হবে না, মানে ইনফ্যাক্ট সমষ্টি সূত্র দিয়ে কিছুই হবে না এখানে। আচ্ছা ফাইন, যে বুঝতে পেরেছো। তাহলে আমাকে বলা হচ্ছে
রেস্টুরেন্টের সব টেবিল একত্রিত করে একটা টেবিল করাই, সেটাই যদি 124 জন মানুষ বসতে পারে, তাহলে মোট টেবিল সংখ্যা কত? কারণ আমরা একটু আগে যেই অ্যান্সারটা বের করছিলাম 64, এখানে তেমন একটা অ্যান্সারে আমাকে বের করতে বলেছে। তাহলে 64 যেহেতু আমরা বের করছিলাম, তাহলে সেম ভাবে আমরা যাব, বাট আমরা এখানে টেবিলের সংখ্যাটা আমি জানি না। তাহলে আমি চিন্তা করলাম যে এন তম যে টেবিলটা, অর্থাৎ এন সংখ্যক টেবিল একসাথে অ্যাডজাস্ট করলে, কানেক্ট করলে 124 জন বসতে পারবে। তাহলে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, অর্থাৎ এই মানটাই হবে হচ্ছে 124। তাহলে এ মানে তুমি জানো, এ মানে ছিল হচ্ছে প্রথম পদ ছিল হচ্ছে 8, এনটা আমি জানি না, সো এন এর মান হচ্ছে এন 1, ডি মানে হচ্ছে পার্থক্য হচ্ছে 4, ইকুয়াল টু হচ্ছে 124। তাহলে প্রথমে 124 থেকে হচ্ছে 8 বাদ দিয়ে দাও, তাহলে এখানে হবে হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু 4 ইকুয়াল টু 124 থেকে 8 বাদ দিয়ে থাকবে হচ্ছে 116। এবার 4 দিয়ে তুমি এ পাশে ভাগ করে দাও, তাহলে 25 আর 4 29 হবে। তাহলে এন মাইনাস ওয়ান ইকুয়াল টু হবে হচ্ছে 29, 1 কে এই পাশে পার করে দাও, তাহলে এন এর মানটা হবে 30। অর্থাৎ এই রুমে যদি 30টা টেবিলকে একত্রিত করে দেওয়া হয়, তাহলে টোটাল 124 জন মানুষ বসতে পারবে, মানে একসাথে বসতে পারবে। তাহলে আশা করি এটাও বুঝতে পেরেছো, এটাও একটা ইজি ম্যাথ ছিল। তাহলে আমরা কোনটা কোনটা করে আসলাম? হল রুমের ম্যাথটা করে আসছি, রেস্টুরেন্টে যে ম্যাথটা ছিল সেটাও করলাম আমরা। আচ্ছা, এবার আসো আমরা আরেকটা সহজ ম্যাথ করি। দেখো, একটা 5183 মিটার লম্বা ফিতা এমন ভাবে টুকরা করা হলো যেন প্রথম টুকরার দৈর্ঘ্য 3 মিটার এবং পরবর্তী প্রতিটি টুকরার দৈর্ঘ্য তার পূর্ববর্তী টুকরার চেয়ে 2 মিটার বেশি হয়। তাহলে পরবর্তী প্রতিটি টুকরার দৈর্ঘ্য তার পূর্ববর্তী টুকরার থেকে 2 মিটার বেশি হয়। সো তুমি বুঝতেই পারতেছো, যেহেতু প্রথম টুকরার দৈর্ঘ্য 3 মিটার, তার মানে পরের টুকরা হবে হচ্ছে 5 মিটার, তারপরটা হবে 7 মিটার, তারপরটা হবে 9 মিটার, এইভাবে এটা হতে 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 চলতেই থাকবে। তাহলে এই যে চলতে থাকবে, তাহলে এগুলো কিন্তু ফিতার এক একটা টুকরা, এই সবগুলো টুকরা যদি আমি যোগ করি, যোগ করলে কিন্তু এই মানটা হবে 5183। এখন হ্যাঁ হ্যাঁ, এটা তো মনে হয় ম্যাথ একটু ভুল উঠছে, এটা দ্বারা আমি একটু চেক করি। এটা ওখানে গেল কিভাবে? আচ্ছা যাই হোক, তাহলে এত হচ্ছে, এটা আরেকবার চেক করে নিতে দাঁড়াও তো, এটা কই ছিল? আচ্ছা, তাহলে আমাকে বলা হয়েছে মোট টুকরার সংখ্যা নির্ণয় করো। তাহলে প্রথম টুকরাটা হচ্ছে আমার 3, পরের টুকরা হচ্ছে 5, তারপরের টুকরা হচ্ছে 7, এই। তাহলে টোটাল সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে, তো তার মানে এখানে যতগুলো টুকরা আছে, টোটাল যে টুকরার যোগফলটা হবে, সেই যোগফলটা কিন্তু হবে 5183। এখানে আবার বইলো না যে একটু আগে যে সূত্রগুলো ফেলতেছিলাম, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, সেটা হবে, সেটা কিন্তু এখানে হবে না। এটা হতো যদি আমাকে বলা হয়তো যে অমুকতম টুকরার দৈর্ঘ্য নির্ণয় করো। ধরো কথার কথা এখানে বলা হলো যে 100তম টুকরা যেটা হবে, 100তম টুকরার দৈর্ঘ্য কত, কথার কথা আমরা এই ম্যাথটা এখানে দেওয়া নাই, আমরা বের করতেছি 100তম টুকরা, 100তম টুকরার দৈর্ঘ্য। তাহলে 100তম টুকরার দৈর্ঘ্য অবশ্যই কি হবে? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি হবে। তাহলে প্রথম টুকরার দৈর্ঘ্য হচ্ছে আমার কত? 3 প্লাস এন মাইনাস ওয়ান, অর্থাৎ এটা হবে হচ্ছে 99 ইন্টু ডির মানটা হচ্ছে 2, তাহলে 198 প্লাস হচ্ছে 3, তাহলে এটা হবে হচ্ছে 201 মিটার।
এটা কিন্তু প্রশ্ন ছিল না, আমি এমনি করেছি যে 100তম টুকরা দৈর্ঘ্য হবে 201 মিটার। আচ্ছা, তাহলে তাহলে আমাকে বলা হয়েছে যে মোট টুকরার সংখ্যা নির্ণয় করো। তাহলে আমি একটা ম্যাথ তোমাকে এখনই আগাই দিই, সেটা হলো এই যে 100তম টুকরা বের করলাম 201 মিটার, আমাকে এখন বলতে হবে এই টুকরাটা টোটাল যে 5183 মিটার লম্বা ফিতা তার মধ্যে থাকবে কি থাকবে না। তো আসো আমরা একটু দেখি, সেটা বের করি। যদি আমাদের টোটাল টুকরার সংখ্যা 100 থেকে বেশি হয় তাহলে এটা তার মধ্যে থাকবে, আর যদি টোটাল টুকরার সংখ্যা 100 অপেক্ষা কম হয় তাহলে আমরা এখন যেটা বের করেছি এটা কিন্তু থাকবে না। তো আসো আমরা একটু বের করার চেষ্টা করি। তাহলে আমাদের ধারাটা হচ্ছে 3 যোগ 5 যোগ 7 যোগ ডট ডট ডট। তাহলে টোটাল যে সমষ্টি, তাহলে সমষ্টি সূত্র হচ্ছে এস এন, এটা হবে হচ্ছে n বাই 2 টয়েস এ প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি। এটা ইকুয়াল টু হবে হলো 5183। ক্লাস একটু সামনের দিকে আমরা আস্তে আস্তে আগায় যাই, দেখি করতে পারি কিনা। তাহলে 2 দিয়ে হচ্ছে আমরা সর্বপ্রথম এই যে 5টাকে গুণ করে দিব, আবার ক্যালকুলেটর লাগবে। এই তোমরা কি সবাই কি সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করো নাকি নর্মাল ক্যালকুলেটর ইউজ করো, জানাও তো একটু। তাহলে n এর মানটা হচ্ছে n, 2 দিয়ে আমি গুণ করব, এর মানটা হচ্ছে 3, তাহলে 3 দিয়ে গুণ হচ্ছে 6, n এর মানটা আমি জানি না, n মাইনাস 1, ডি এর মানটা হচ্ছে এখান থেকে এটার পার্থক্য হচ্ছে 2, তাহলে ডি এর মানটা হচ্ছে 2 ইকুয়াল টু 5183 ইন্টু হচ্ছে 2, 10,366। তাহলে n এখানে হবে হচ্ছে 6 প্লাস 2n মাইনাস 2, 6 প্লাস 2n মাইনাস 2। তাহলে যোগ বিয়োগ করো, তাহলে এটা হবে হচ্ছে 4 প্লাস 2n, 4 প্লাস 2n ইকুয়াল টু হচ্ছে 10,300। আচ্ছা, 2 দিয়ে গুণ না করলেও হয়তো বাম পাশে একটা 2 কমন চলে আসতেছে, ওই 2 ওই দিকে আমি কেটে ফেলতে পারতাম। তাহলে আমি এখান থেকে 2 যদি কমন নিই, 2 কমন যদি আবার ভাগ করে দিই, তাহলে আমি লিখতে পারবো হচ্ছে n ইন্টু n প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে আগের ভ্যালুটাই 5183। সায়েন্টিফিক ক্যালকুলেটর কথা আমি এই জন্য বললাম, যাদের কাছে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে তারা চাইলে এই ম্যাথটা হচ্ছে সরাসরি ক্যালকুলেটর থেকে করে ফেলতে পারবা, সেক্ষেত্রে কিছুই লাগবে না। তো আমি একটু জানি না যে তোমরা এগুলো পারো কিনা, তাহলে এগুলো হাতে করতে হয় না, সরাসরি ক্যালকুলেটরই করা যায়। না পারলে তাহলে একদিন করে দিব, সবাইকে বুঝাই দিব। তাহলে এটা হবে হচ্ছে n স্কোয়ার প্লাস 2n মাইনাস 5183 ইকুয়াল টু হচ্ছে 0। আমার কাছে ইয়ে নাই, একটু মিডল টার্ম করো তো ক্যালকুলেটরে। এটা কি সায়েন্টিফিক ক্যালকুলেটর, তোমরা কি করতে পারো সরাসরি মিডল টার্ম? এটা একটু জানাও তো একটু আমাকে। দেখি কে কি লিখলা। এটা তাহলে ক্যালকুলেটর একদিন শিখাই দিব তোমাদেরকে, এবার সরাসরি করা যায়। হ্যাঁ, 9 ইএস প্লাসে করা যাবে এগুলা। কেউ একটু পারবা? নইলে আমার আমার আবার হাতে বের করতে হবে, আমি ক্যালকুলেটর নিয়ে আসি নাই। তাহলে ফাইভ একটু বের করো তো একটু ক্যালকুলেটরে, মিল টার্ম করলে ভ্যালু কত আসে।
ক্যালকুলেটরে দেখো, ফাংশন থেকে ইকুয়েশন মোডে যাও, ইকুয়েশন মোডে গিয়ে পলিনোমিয়াল ফাংশনে যাও, সেখান থেকে 2 সিলেক্ট করে ডেটাটা বসালেই চলে আসবে। -71 - 73, ফাইন। সো তাহলে এখানে এন এর যে মানটা আসবে, এটা আসবে হচ্ছে 71, আর এটা আসবে হচ্ছে -73। এখন দেখো, এন এর যে মানটা তোমাকে বলছে, এন হচ্ছে টুকরার দৈর্ঘ্য, মানে টুকরার দৈর্ঘ্য তো কখনোই তো নেগেটিভ হবে না। সো যেহেতু n ইকুয়াল টু -73 আসছে, তাহলে যেহেতু টুকরার দৈর্ঘ্য নেগেটিভ হবে না, সো এটা কিন্তু অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে হচ্ছে n ইকুয়াল টু 71। অর্থাৎ একটু আগে আমি তোমাদেরকে যে ম্যাথটা করাইছিলাম, যে এই ফিতার 100তম টুকরাটির দৈর্ঘ্য কত হবে, আমাদের কিন্তু সেটা কিন্তু অ্যান্সার আসছিল। কি যেন একটা অ্যান্সার আসছিল, ভুলে গেছি, 201 সম্ভবত। তার মানে যেহেতু এটা টোটাল হবেই মাত্র 71 টুকরা, তার মানে 100তম যে টুকরাটা আমরা লিখছিলাম, সেটা কিন্তু এর মধ্যে আসবে না। তাহলে প্রশ্ন যদি একটু জটিল প্রকৃতির করা হয়, এখন যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি, এই ফিতায় 100তম টুকরা পাওয়ার জন্য আর কত মিটার দৈর্ঘ্য এর সাথে যুক্ত করতে হবে, তোমাদেরকে অফলাইনে পাইলে আমি এগুলা প্রশ্ন জিজ্ঞাসা করতাম বা পরীক্ষায় এগুলো দিতাম, যে 100তম টুকরা পর্যন্ত পাওয়ার জন্য এর সাথে আরো কতটুক যুক্ত করতে হবে। তাহলে আমি তোমাদেরকে একটু বলে দিই, যারা একটু অ্যাডভান্স ম্যাথের ক্লাস যারা করতেছো, যেহেতু যে কি করে তুমি আসলে এগুলা করবা। তাহলে 100তম টুকরা তুমি যদি বের করতে চাও, তাহলে তোমাকে আগে শুরুতেই যেটা করতে হবে, 100তম টুকরা পর্যন্ত তোমাকে সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে S100 তোমাকে বের করতে হবে। তাহলে S100টা হবে হচ্ছে n/2, n/2 টয়েস a প্লাস n-1 ইন্টু হচ্ছে d। তাহলে এখানে তুমি সবগুলো ডেটাই জানো। এটা হচ্ছে 50, আমি জাস্ট একটু লিখে দিই, এটা হচ্ছে 50 টয়েস এ ছিল হচ্ছে কত যে ভুলে গেলাম তো, 3, 3 মিটার। তাহলে এটা হবে হচ্ছে 6 প্লাস 99, তাহলে 99 ইন্টু ডি এর মানটা হচ্ছে আমাদের কত, 2। তবে এখান থেকে করে দিই, এটা হচ্ছে 198, 204, তাহলে 50 ইন্টু হচ্ছে 204, তাহলে এটা আসে হচ্ছে 10,200, 10,200 মিটার। বাট তোমাকে দেওয়া ছিল হচ্ছে অনলি 5,183 মিটার। তাহলে এখান থেকে যদি আমি 5,183 বাদ দিয়ে দিই, তাহলে এখান থেকে আমি বাদ দিব হচ্ছে 5,183, তাহলে 5,017। তার মানে 100তম টুকরা পাওয়ার জন্য আমাকে এটার সাথে আরো 5,017 মিটার ফিতা যুক্ত করতে হবে। তো আশা করি এটাও বুঝতে পেরেছো। বুঝলেও একটু জানাও, না বুঝলেও একটু জানাও। আচ্ছা, এটা পরবর্তী যে ভার্সনটা, সেটা আসলে তোমাদের হচ্ছে আহ এটা আমি আসলে করাই নাই গত ক্লাসে, এই জন্য এটা আমি আজকে ইগনোর করে যাচ্ছি, এটা আজকে করাবো না। সেটা হলো, যদি ফিতাটির দৈর্ঘ্য আরো এত মিটার বেশি হতো এবং প্রথম টুকরাটির দৈর্ঘ্য একই রেখে প্রতিটি টুকরার দৈর্ঘ্য তার পূর্ববর্তী টুকরার দৈর্ঘ্যের 3 গুণ হতো, তাহলে 3 গুণ। তাহলে গতদিন হচ্ছে আমরা সমান্তর ধারা পড়ছিলাম, গুণোত্তর ধারা পড়ি নাই। তো যেহেতু গুণোত্তর ধারা পড়ি নাই, সো এটা আমরা নেক্সট ক্লাসে করব। আমি ইচ্ছা করে এটাকে ইগনোর করতেছি। তাহলে আমরা আজকের ক্লাসের সব থেকে যে ক্রিটিক্যাল ম্যাথটা, সেই ক্রিটিক্যাল ম্যাথটাতে আমরা একটু যাব। এটা হচ্ছে আজকের ক্লাসের সব থেকে ক্রিটিক্যাল ম্যাথ। সো একটু 15 মিনিট সময় একটু ভালো করে সবাই দেখবা, বা না বুঝলে আমাকে বলবা। হুম, দেখো,
দুপুর 1:15 একজন এসএসসি পরীক্ষার্থী তার ফল জানতে পারে। তার মানে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে, দুপুর 1:15 একজন ফল জানতে পেরেছে, 5 মিনিট পর জানলো হচ্ছে 8জন। তাহলে প্রথমে জানছিল হচ্ছে একজন, 5 মিনিট পর জানলো হচ্ছে 8জন, তার 5 মিনিট পর জানলো 27জন। তাহলে এখানে সবার প্রথমে তোমার যেটা বুঝতে হবে যে তোমার হয়তো বা মনে হচ্ছে যে প্রথমে যে জানছে, পরে যারা জানলো 5 মিনিট পরে যারা জানলো তারা কি নতুন করে 8জন নাকি আগের জন সহ 8জন? তার 5 মিনিট পর যে 27জন জানলো তারা কি আরো নতুন করে 27জন নাকি আগে যারা জেনেছিল তারা সহ 27জন? এটা এই ম্যাথের হচ্ছে প্রথম টার্ম, প্রথম টাস্ক, এটা আগে বুঝতে হবে। এখন তোমাকে কিন্তু বলে নাই যে 5 মিনিট পর আরো 8জন জানলো, আরো আরো শব্দটা বলে নাই। তার মানে এই 8জনের মধ্যে আগের একজন আছে। তার 5 মিনিট পর জানলো 27জন, তোমাকে কিন্তু বলে নাই আরো 27জন, নতুন 27জন, অতিরিক্ত 27জন। তার মানে এই 27জনের মধ্যেও আগে যারা ছিল তারা আছে। তাহলে এখন দেখো এইভাবে ফলাফল ছড়িয়ে পড়লো, তোমাকে বলা হচ্ছে এই প্যাটার্নটা লেখো। তাহলে আমি ধরলাম প্রথম যতজন জেনেছে সেটা হচ্ছে একজন, এর 5 মিনিট পর জানছে হচ্ছে 8জন, এর 5 মিনিট পর জানছে 27জন। এখন প্রথমত খেয়াল করে দেখো, 8 থেকে যে 1 এটা কিন্তু 7, 27 থেকে যে 8 এটা কিন্তু 19। গতদিন আমরা এই ম্যাথটা করি নাই, সময় হয় নাই তাই, বাট যেহেতু অ্যাডভান্সের মধ্যে কিছু জিনিস আসবেই। তাহলে আমি এটাকে সমান্তর ধারা বলতে পারতেছি না। কতদিন আমি তোমাদেরকে বলছিলাম যে পৃথিবীতে যত ধারা আছে তার মধ্যে কমন ধারা আছে হচ্ছে 3টা, সমান্তর ধারা, গুণোত্তর ধারা, গুণোত্তর অসীম ধারা। বাট তার ছাড়াও লক্ষ লক্ষ ধারা আছে পৃথিবীতে। ধারা মানে কি? ধারা মানে হচ্ছে পরেরটা আগেরটার মধ্যে কোনো একটা মিল থাকলেই সেটাই একটা ধারা। তাহলে যেহেতু এটা সমান্তর ধারা না, তা তোমার একটু দেখতে হবে, বোঝার চেষ্টা করতে হবে এটা কেমন ধারা। তো এখন দেখো, যদি আমি 1 এর উপর একটা কিউব দিই তাহলে 1 কিউব মানে কিন্তু 1। যদি আমি 2 এর উপর একটা কিউব দিই তাহলে এটা কিন্তু 8 হয়ে যাবে। যদি আমি 3 এর উপর একটা কিউব দিই এটা কিন্তু 27 হয়ে যাবে। সো বুঝতেই পারতেছো পরেরটা 4 কিউব হবে। এইভাবে এই জিনিসটা চলতেই থাকবে। তো তার মানে যদি তোমাকে বলা হতো তার 5 মিনিট পর কতজন রেজাল্ট জানলো, সেই আনসারটা হয়তো হচ্ছে 64 জন। আচ্ছা, এখন তোমাকে বলা হয়েছে এই প্যাটার্নটা লেখো। তাহলে এই প্যাটার্নটা এটাই হবে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব। যেহেতু এটা কই শেষ হবে সেটা আমি জানি না, এই জন্য আমি লাস্টে গিয়ে লিখবো হচ্ছে n কিউব। এটা হচ্ছে আমার প্রথম প্রশ্নের অ্যান্সার, এটা হচ্ছে আমার প্যাটার্ন। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। এবার দেখো পরেরটাই আসো। এখন বলা হচ্ছে ঠিক 2:10 কতজন, অর্থাৎ 2:10 সময় কতজন ফল জানতে পারবে। তাহলে আমি শুরুতেই আজকে ক্লাসের শুরুতে একটা জিনিস পড়াইছিলাম যে n তম পদ যেটা, তাহলে n তম পদ পড়াইছিলাম হচ্ছে তোমাদেরকে একটু আগে, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিফারেন্স বাই হচ্ছে পদ পার্থক্য অথবা অন্তরফল, যেটাই বলো, পদ পার্থক্যই বলতে পারো, প্লাস হচ্ছে 1। তাহলে দেখো কখন তোমাকে জিজ্ঞেস করা হয়েছে, 2:10 তাহলে এখানে আমি যখন কতগুলো পদ এখানে আছে বের করব সেটা ইকুয়াল টু হবে 2:10, তাহলে 2:10 মাইনাস এই ফলটা প্রথম প্রকাশিত হয়েছে কখন, 1:15। তো যেহেতু 1:15 প্রকাশিত হয়েছে এটা হচ্ছে 1:15 ডিভাইডেড বাই কত মিনিট পর পর সবাই রেজাল্ট জানতেছে, 5 মিনিট পর পর। তো যেহেতু 5 মিনিট, তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে এটা 5 মিনিট আর প্লাস হচ্ছে সূত্রের 1। তার মানে এবার একটু খেয়াল করো তো, 2:10 থেকে 1:15 কতক্ষণ সময় পার্থক্য। যদি 2:10 থেকে, সরি, 2:10 থেকে 1:10 হইতো, তাহলে 2:10 থেকে 1:10 মানে কতক্ষণ হইতো,
দুইটা 10 থেকে একটা 10 হতে হচ্ছে 1 ঘন্টা। তাহলে দুটো 10 থেকে একটা 15। তাহলে একটা 15 থেকে দুইটা পর্যন্ত কতক্ষণ? 45 মিনিট। আর দুইটার পরে 10 মিনিট, 55 মিনিট। তাহলে উপরের পার্থক্যটা হবে হচ্ছে 55, নিচেরটা হবে হচ্ছে 5 প্লাস হচ্ছে 1। তাহলে 11 প্লাস হচ্ছে 1, তার মানে হচ্ছে 12। তার মানে দুইটা 10 পর্যন্ত টোটাল 12 নাম্বার টার্ম যাবে। তাহলে দুইটা 10 পর্যন্ত 12 নম্বর টার্ম যাবে। তাহলে 12 নম্বর টার্ম মানে আসলে কি? না বুঝলে কিন্তু বলবা, এই ম্যাথটা খুব গুরুত্বপূর্ণ এবং একই সাথে ক্রিটিক্যাল। তাহলে যেহেতু 12 নাম্বার টার্ম যাবে, তাহলে আমি লিখতে পারি, তাহলে প্রথমে জানবে হচ্ছে যতজন, সেটা হচ্ছে 1 কিউব। এর পরে যে জানবে সেটা হচ্ছে 2 কিউব। এর 5 মিনিট পরে জানবে হচ্ছে 3 কিউব। এইভাবে আমাকে যে শর্ত দেয়া আছে, এটা দিয়ে 12তম টার্মে গিয়ে যারা জানবে সেটা হচ্ছে 12 কিউব। অর্থাৎ এক্স্যাক্টলি দুইটা 10 মিনিট সময়ে যতজন মানুষ এই রেজাল্টটা জানতে পারবে, সেই অ্যান্সারটা হচ্ছে 12 কিউব। তো আমি একটু দেখি যে 12 কিউব করলে কত হয়। তাহলে 12 কিউব মানে হচ্ছে 12 × 12 × 12, 1728। তাহলে এটার যে মানটা, অর্থাৎ 12 কিউব করলে যেটা হয়, সেটা হচ্ছে 1728। তার মানে দুটো 10 মিনিটে 1728 জন মানুষ এই রেজাল্টটা জানতে পারবে। আমাকে একটু বলো তো যে জিনিসটা আসলে বুঝতে পারলা কিনা। এখন তোমাকে পরের প্রশ্নে বলা হচ্ছে দুইটা 10 মিনিট পর্যন্ত মোট কতজন ফল জানতে পারবে। যে দুইটা 10 মিনিট পর্যন্ত মোট কতজন ফল জানতে পারবে। তো তার মানে দুইটা 10 মিনিট পর্যন্ত, ওই সময়টা পর্যন্ত শুরু থেকে টোটাল যে সংখ্যাটা, সেটা তোমাকে জানতে চাচ্ছে। তার মানে এটা কি হবে? 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 ডট, এইভাবে জিনিসটা আসবে হচ্ছে 12 কিউব। অর্থাৎ এটার যোগফলটা তোমাকে বের করতে বলতেছে। তো স্বাভাবিক যে সংখ্যাগুলো, অর্থাৎ তাদের যে ঘন, ঘন সংখ্যার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে তোমার এটা, n × n+1 /2, এই টোটালটার উপর হচ্ছে একটা হোল স্কোয়ার। n × n+1/2, টোটালটার উপর হচ্ছে একটা হোল স্কোয়ার। এটা কিসের সূত্র? এটা হচ্ছে স্বাভাবিক যে সংখ্যাগুলো আছে, তাহলে স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে কারা? 1 2 3 4 5, তাদের যে ঘনের যে সূত্রটা, সেটা হচ্ছে এটা। তাহলে এখন তুমি এখানে জানো যে 1 থেকে 12 টোটাল পদ সংখ্যা হচ্ছে, এখানে n এর মানটা 12। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে 12 ইন্টু 12 + 1, এটা হবে হচ্ছে 13, ডিভাইড বাই হবে হচ্ছে 2, দেন এর উপরে হবে হচ্ছে স্কোয়ার। তাহলে 12/2 হচ্ছে 6, 6 ইন্টু হচ্ছে 13, তাহলে 6 ইন্টু 13 হচ্ছে 78। তার মানে 78কে তুমি স্কোয়ার করবা। এটা আসলে হচ্ছে 6084। তাহলে এই সময়টা পর্যন্ত টোটাল এত সংখ্যক স্টুডেন্ট ফলটা জানতে পারবে। দেখো তো এইটুকু বুঝছো কিনা। যদি বুঝে থাকো তাহলে আমরা একটু পরের টার্মে যাই। দেখো এখানে কি বলা হচ্ছে,
কয়টার সময় এতজন ফল জানতে পারবে? অনেক বড় একটা সংখ্যা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। ৬১ লক্ষ। ৬১,৭৫,২২৫ জন মানুষ কখন ফল জানতে পারবে? তার মানে এই টোটাল মানুষটা কতগুলো পথ গেলে ফলটা জানতে পারবে, আমাকে আগে সেটা বের করতে হবে। এই দেখো, তার মানে এই যে আমরা একটু আগে যোগফল বের করলাম, যোগফলটা হচ্ছে এটা। তাহলে এই ১২টা পদের ঘনের যোগফল যদি ৬০৮৪ হয়, তাহলে এখন আমাকে যে সংখ্যা জানতে চাচ্ছে সেটার তো অবশ্যই পদ সংখ্যা বিশাল হবে, এবং সেই পদ সংখ্যাটা আমি আসলে জানি না। যেহেতু আমি পদ সংখ্যাটা জানি না, তাহলে আমি আগে এই পদ সংখ্যাটা বের করার চেষ্টা করব। তাহলে সেই পদ সংখ্যাটা কিভাবে বের করতে পারি আমি? তাহলে আমি বের করতে পারি হচ্ছে n ইন্টু n+1 ডিভাইড বাই হচ্ছে 2, দেন আমি দিব হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এই বিশাল সংখ্যাটা 6, 1, 7, 5, 2, 2, 5। তাহলে যেহেতু বাম পাশে পুরোটার উপরে স্কোয়ার আছে, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে ডান পাশেকে রুট করে ফেলা। যে রুট করলে সংখ্যাটা কত হয় সেটা আমি একটু দেখব। তো রুট হচ্ছে বিশাল একটা সংখ্যা, 6, 1, 7, 5, 2, 2, 5। তাহলে যদি আমি এটা লিখি, অর্থাৎ n ইন্টু n+1 ডিভাইড বাই হচ্ছে 2 ইকুয়াল টু আসে হচ্ছে রুট ওভার 6, 1, 7, 5, 225। এটি ইকুয়াল টু আসবে হচ্ছে 2485, 2485। ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেশন অনেক ইজি, বাট ক্যালকুলেটর না থাকলে ক্যালকুলেশন অনেক বিরক্তিকর। তাহলে এটি ইকুয়াল টু যেহেতু এটা, তাহলে 2 দিয়ে গুণ করে দাও। তাহলে n স্কোয়ার প্লাস n ইকুয়াল টু হচ্ছে 2485 ইন্টু 2, 4970। আবার এটাকে মিল টার্ম করো, বিশাল একটা টার্ম আসছে, এটাও আমার পক্ষে হাতে করা সম্ভব না। n স্কোয়ার প্লাস n মাইনাস 4970 ইকুয়াল টু হচ্ছে 0। এখানে দেখো, তাহলে এখানেও n এর দুইটা মান আসবে, যে এখানেও n এর দুইটা মান আসবে। না, 70 71 আসবে না। হ্যাঁ, এরকম কিছু একটা আসতে পারে, 70 আর -71। তাহলে সেই ক্ষেত্রে n এর যে মানটা আসবে, তাহলে একটা মান আসবে হচ্ছে এখান থেকে হচ্ছে 70, আর একটা মান আসবে হচ্ছে -71। তো যেহেতু এটা নাম্বার অফ টার্মস বের করতেছি আমরা, তো নাম্বার অফ টার্মস আসলে কখনোই নেগেটিভ হবে না। সো সেই ক্ষেত্রে এখানকার যে সংখ্যাটা আছে -71 সেটা কাউন্টেড না। তাহলে 70 যেটা আছে, তাহলে এটাকে আমরা অ্যাকসেপ্ট করব। তাহলে এর মান হচ্ছে 70। এখন তোমাকে তো আসলে বলে নাই কত নম্বর টার্ম, তোমাকে বের করতে বলছে কয়টার সময়। তাহলে কয়টার সময় এই জিনিসটা সে জানতে পারবে। তাহলে এনটা হচ্ছে নাম্বার অফ টার্মস হচ্ছে 70। তাহলে এখন আসো আমরা আর একটু কি করতে পারি এই ম্যাটটার ক্ষেত্রে। এর মানটা আমরা পাইছি। তাহলে এটা শুরু হয়েছিল কয়টা থেকে? এটা শুরু হয়েছিল 2টা 15 থেকে। তাহলে যেহেতু এটা 2টা 15 থেকে শুরু হয়েছিল, তাহলে প্রথম যে পদটা আমার, সেই
প্রথম পদটা কিন্তু 215 প্লাস দ্বিতীয় যে পদটা সেটা কিন্তু 220, তৃতীয় যে পদটা সেটা কিন্তু হচ্ছে 225। এইভাবে বুঝতেই পারতেছো এটা একদম 70তম যে পদটা, সেই 70তম পদটা ইকুয়াল টু কত। যেমন এটা হচ্ছে আমার প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, এটা হচ্ছে চতুর্থ পদ। এইভাবে 70তম পদটা কত সেই পদটা আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে 70তম পদ খুঁজে বের করার নিয়ম কি? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি। তাহলে এর যে মানটা, তাহলে এর মানটা তুমি জানো হলো, এর মানটা হচ্ছে 215, এর মানটা হচ্ছে 215 প্লাস এন, এন হচ্ছে 70। তাহলে 70 তে যদি এক বাদ দাও তাহলে এটা আসবে হচ্ছে 69, 69 ইন্টু হচ্ছে 5, এই 5 কিন্তু মিনিট। তাহলে 69 কে 5 দিয়ে আমরা একটু গুণ করে নিই, দাঁড়াও, ছোটখাটো ভুল করলেই বিশাল ভুল হয়ে যাবে। ভুল তো মনে হয় একটু করলামই। 295। একটু দাঁড়াও, আমি একটু হিসাব করে দেখি। শিট, এটা আমি কি করলাম? একটু দাঁড়াও, আমি তো লিখতে একটু ভুল করলাম। আমাদের তো প্রথম যে সময় রেজাল্ট জানছিলাম সেটা হচ্ছে 1টা 15 মিনিট। এগুলো 2 না, এগুলো হবে হচ্ছে 1। 1টা 15, 1টা 20, 1টা 25। এভাবে হচ্ছে আমরা 70তম যে পদটা আছে সেটা খুঁজে বের করব। তাহলে হচ্ছে 1টা 15 থেকে মিনিট টার্মটা কি ঠিক ছিল? একটু আরেকবার একটু চেক করো তো সবাই। মিনিট টার্মটা ভুল হলে কিন্তু অ্যান্সারটা আর মিলবে না। এটা জাবির ক্যালকুলেটর থেকে করতে পারবা না, এটা আমি জাস্ট, যে ক্যালকুলেটর থেকে এটা করতে পারবা না, জিনিসটা শুধু বসাতে পারবা আর কি। আচ্ছা তাহলে মান বসে দিকে আসো, কত হয়, যেহেতু বলছো যে ভুল হয় নাই। তো দেখো, যেহেতু এখানে অলরেডি 1টা 15 আছে প্লাস 69কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে 69কে আমরা 5 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 345। একটু বোঝার চেষ্টা করো, যেহেতু 345 পাবো, তাহলে এটা কিন্তু আমরা মিনিটে করতেছি। এই যে এককটা 5 মিনিট, 69 একটা সংখ্যা। তো 69কে তুমি যখন 5 দিয়ে গুণ করবা তখন তুমি পাবা হচ্ছে 345 মিনিট। আমি আগেই বলছিলাম এই ম্যাথমেটিক্সে একটা ঝামেলা আছে।
তো এটা হচ্ছে 345 মিনিট। তো তুমি কি জানো? তুমি জানো হচ্ছে 60 মিনিট হচ্ছে 1 ঘন্টা। তাহলে 60 মিনিট যদি 1 ঘন্টা হয়, তুমি এটাকে দেখো যে 345কে যদি আমি 3:45 না লিখে 300 + 45 লিখি, তাহলে এখন যদি আমি এই 300কে 60 দ্বারা ভাগ করে দিই, তাহলে 300/60 মানে কিন্তু 5 ঘন্টা। 5 ঘন্টা। আর 45টা হচ্ছে আমার মিনিট। অর্থাৎ বাম পাশের এককটা হচ্ছে আমার ঘন্টার, আর ডান পাশের এককটা হচ্ছে আমার মিনিট। এই যে বাম পাশের এককটা হচ্ছে ঘন্টা, আর ডান পাশের এককটা হচ্ছে আমার মিনিট। তাহলে আমি এটাকে কি লিখতে পারবো? 1 ঘন্টা 15 মিনিট প্লাস এখানে আমি পাচ্ছি হলো 5 ঘন্টা 45 মিনিট। তাহলে তুমি আমাকে বলো তো, একটা 15 সাথে যদি আরো 5 ঘন্টা 45 মিনিট যোগ হয়, তাহলে কয়টা হয়? তাহলে একের সাথে 5 যোগ হলে কয়টা হবে? 6টা। আর 15 আর 45 যোগ হয়ে কত হবে? আরো 1 ঘন্টা। তাহলে এই 6টা প্লাস আরো 1 ঘন্টা, তাহলে এই সময়টা হবে হচ্ছে সন্ধ্যা 7টা। অর্থাৎ সন্ধ্যা 7টায় PM দিতে হবে তাহলে আমাকে, যেহেতু দুপুর ছিল। তাহলে সন্ধ্যা 7টায় টোটাল এই সংখ্যক স্টুডেন্ট এই পরীক্ষার ফল জানতে পারবে। আমাকে একটু বলবা যে জিনিসটা আসলে বুঝছো কিনা। আমাকে একটু বলবা জিনিসটা বুঝতে পেরেছো কিনা। আরে ক্লাস থেকে অনেকে তো চলেই যাও, তাহলে তো এগুলো পড়ানোরই দরকার নাই। একটু টাফ জিনিস পড়লে যদি এরকম করো, তাহলে তো এগুলো না পড়ে ফাঁকিবাজি করতে হবে। লিখছো মোটামুটি। আচ্ছা, আরেকবার তাহলে একটু কষ্ট একটু দেখে নিও, এই ম্যাথটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা ভুল করে অনেকেই। আর এগুলো ম্যাথ অনেক আসার মতো। তো ঠিক আছে, তোমাদেরকে অনেকক্ষণ ধরে রাখলাম। আজকে অনেক বাজে অলরেডি, তাহলে আজকে হচ্ছে এতটুকুই। নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, টাটা।